সাংঘাতিক ইলিয়াস বলেছে শেখ হাসিনা আসবেই। জি, শেখ হাসিনা আসবেই। এটা আমি যদি বলতাম তাহলে বলতেন শেখ হাসিনার দোসর। এটা আমি যদি বলতাম শেখ হাসিনা অবশ্যই আসবে, তাহলে আপনারা বলেন আমি ভারতের দোসর। এমনকি আমাদের যে আতিক রহমান পূর্ণিয়া সাহেব আছে, উনিও যদি বলেন তার শেখ হাসিনা আসবে, তাহলে আপনিও বলবেন যে তিনি জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিপরীতে চলে গেছেন, এটা বলবেন। কিন্তু এটাই সত্য। আমি জানি না সাংঘাতিক ইলিয়াস যে নিজে বলেছে তার 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 সে নিজে বলেছে তার রক্ত হলো পি পজিটিভ, মানে পাকিস্তানপন্থী, সেই জন্য আমি তাকে না। অনেকে আমাকে বলে তাহলে পিনাকি নিয়ে তো ইলিয়াসকে না কেন করেন না, সে তো স্বাধীনতা, সে তো ঘোষণা দিয়েছে সে পাকিস্তানপন্থী। যে লোকটা ঘোষণা দিয়েছে আপনার শত্রু, তার নিয়ে আর কি আপনি সমালোচনা করবেন? তার সাথে তো আপনার মুখোমুখি হইতে হবে, তার তো সমালোচনা করা কিছুই নেই, তা না? হ্যাঁ, পূর্ণিয়া ভাই বা আমরা বললাম একটা করলাম একটা, তাহলে সমালোচনা করা যায়। কিন্তু সে তো ঘোষণা দিয়েছে সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তবে দেখেন, শুধু আমরাই বলি না, এই যে সবচেয়ে বঙ্গবন্ধু পরিবারের সমালোচক, শেখ হাসিনার সমালোচক, আওয়ামী লীগের সমালোচক, ছাত্রলীগের সমালোচক, ভারতের সমালোচক, হিন্দুর সমালোচক, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিদ্বেষী ইলিয়াসও কিন্তু বলতেছে শেখ হাসিনা ফিরবেন। আসলেই তিনি ফিরবেন, কারণ শেখ হাসিনা আসবে, তার আগমন আপনি ঠেকাতে পারবেন না। আর যেটা বলেছেন ডিসেম্বরে কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান, আমরা তো জানি না কি ঘটবে। ওই যে কে যেন বলেছে যে 100 বছরও বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে না। তিনি এত বিজ্ঞ মানুষ, কিভাবে যে কথাটা বললেন? অভ্যুত্থান তো 24 ঘন্টার মধ্যে ঘটে দানা বেঁধে যেতে পারে। অভ্যুত্থান কবে হবে কেউ বলতে পারবে না। অভ্যুত্থান 1000 বছর হতে পারবে না, আবার সেটা 24 ঘন্টার ব্যবধানে ঘটে যেতে পারে। এটাও তো সত্য, এটাও তো সত্য। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি কোন দিকে যায়, দেশের সার্বভৌমত্ব কোন দিকে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করে। অভ্যুত্থান হবে কি হবে না, বিপ্লব হবে কি হবে না। আপনি দেখেন তো 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস আওয়ামী লীগের নাম নেওয়ার কয়জন ছিল, আওয়ামী লীগের কথা বলার কয়জন ছিল, আর শোনারই বা কয়জন ছিল? না ছিল শোনা, না ছিল বলার লোক আওয়ামী লীগের পক্ষে। কিন্তু এখন এখন আপনি দেখেন তো, যে আওয়ামী লীগ এখন এতদিন বললো তারা যে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এখন বলতেছে তাদের শেখ হাসিনা এখন আসতে চায়, বলে আসতে দিব না। বাহ বাহ বাহ, মানে ঠিক উল্টো, মানে ঠিক উল্টো হয়ে গেল। এখন শেখ হাসিনা বলছে আমি আসবো, এখন বলুক যে আপনি আসেন। এটা আর বলতে আর সাহস পাইতেছে না, কারণ তারা জানে শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, ছাত্রলীগের নেতারা পা রাখলেই ঢাকায়, আওয়ামী লীগের নেতারা ঢাকায় পা রাখলেই, বা আওয়ামী লীগের সাধারণ মানুষ যদি পায়ের নিচে মাটি আসে, তখন অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। যারা জামাত, হেফাজত, বিএনপি, আমার ভাবির পোলারা কি কি দলে উপদলে তারা বিভক্ত, আসলে তো এগুলো সবই জামাতেরই পিঠ, জামাতেরই একটা পার্ট এন্ড পার্সেল। এগুলো তো কোনো দল না, তাই সেগুলো দলের নাম আমি নিলাম না। তো আপনি যেটা বললেন ডিসেম্বরে, আমি এইভাবে বলতে পারবো না কি ঘটবে। তবে যদি আমাকে ব্যাখ্যা করতে হয়, আমি বলবো সেটা বিনা রক্ত। যদি সেনাবাহিনী রুখে না দিতে চায়, এখন যেরকম সরাসরি জামাত, হেফাজত, ভাবির পোলাদের পক্ষ নিয়েছে, সেনাবাহিনী তখনও যদি এরকম তাদের পক্ষ নেয়, তাহলে সংঘর্ষ এবং রক্তপাত অনিবার্য। আর যদি তা না নেয়, তারা নিউট্রাল থাকে, তাহলে হয়তো খুব কম রক্তপাতে বা বিনা রক্তপাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে, তাদের উত্থান ঘটবে, স্বাভাবিক পর্যায়ে দেশ চলবে। এটা আমার মনে হয়। জি, শুনলাম হাদির বিবি সাহেব নাকি ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি। আমরা তো জানি এরা পালাবে, ডিসেম্বর আসার আগে সবই পালিয়ে যায়। আপনি লিখেছেন না ডিসেম্বরে কি ঘটবে? আরেকটা জিনিস ঘটবে, এই যে আজকে যারা তথাকথিত জুলাই বিপ্লবী, তারা দেখবেন দলে দলে, পালে পালে, পঙ্গপালের মতো একটা একটা করে না, দলে দলে পালাবে এরা। আপনি এটা নিশ্চিত থাকেন, এরা না পালিয়ে এদের উপায় নাই। কারণ তারা এত অন্যায় করেছে, এত বিচার করেছে, তারা ক্ষমাও চাইতে পারবে না, তাদের কেউ ক্ষমাও করবে না, এত অপরাধ তারা করে ফেলেছে। আপনি যদি আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ, তাদের হিসেবে 832, আপনি বলেন তো প্রতিদিন 40 জন মানুষ, প্রতিদিন 40 জন প্রতি মাসে 40 জন মানুষের মৃত লাশ নদীতে পাওয়া গেছে। এদের 40 জনের 30 জনই তো আওয়ামী লীগের মানুষ। এই হিসাব আপনাকে দিতে হবে না? এই 22 মাসে প্রতিদিন 40 জন করে হিসাব করে তো পত্রিকায় এসেছে। এটা তেমন না যে আওয়ামী লীগের আমলে পত্রিকায় এসেছে, এই তারেক রহমানের মুসলেকা সরকারের আমলেই পত্রিকায় এসেছে যে প্রতিদিন 40 জন মানুষ মারা গেছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্ধেকই তাদের কোনো বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। এরা কারা? এরা একদিন বেরোবে, এরা সব আওয়ামী লীগের মানুষ ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। এগুলো হিসাব তো আপনাকে দিতে হবে, এই দেশের পুলিশকে দিতে হবে, পুলিশের আইজিপি কে দিতে হবে,
এই দেশের গোয়েন্দা প্রধানকে দিতে হবে, এই দেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তাদের সরকারি দল হিসেবে তাদের হিসাব দিতে হবে, সরকার হিসেবেও তাদের দিতে হবে, রাজনৈতিক দল হিসেবে ওগুলো হিসাব দিতে হবে। ডিসেম্বর থেকে সেই হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখেন, আপনি যদি এই কথাটা বলেন যে ডিসেম্বরে জুলাইয়ের চেতনার ব্যবসা বন্ধ করো, আপনি এই এলাকায় থাকতে পারবেন না। আপনি যত ক্ষমতাধারী হন, এই কথা বলে আপনি টিকতে পারবেন না। ঢাকায় হয়তো এসে আপনি থাকতে পারবেন, আপনি এলাকায় আপনি থাকতে পারবেন না, বা এলাকায় থাকতে পারলে ঢাকায় থাকতে পারবেন না, আপনাকে পাকড়াও করবে। কিন্তু ঘটনা তো সত্য। জুলাইয়ের চেতনার ব্যবসা আমরা কি দেখলাম? একজন তো তার জুলাইয়ের চেতনা, তার 1 জুলাই শহীদের মা আবেদন করেছে তার বাপের যে তার জুলাইয়ের যে ভাতা সেটা যেন বন্ধ করে। কারণ কি? এই জুলাইয়ের চেতনা টাকা না, সে বিয়ে করতে গেছে, হাঙ্গা করতে গেছে। মানে কত রুচি নিম্নমানের হলে এটা হয়। পাশাপাশি আবু সাইদের বাপ কি বলেছে? আবু সাইদের বাপ বলেছে সেই পুলিশকে ফাঁসি নিয়ে তাকে যেন 2টা ফ্ল্যাট দেওয়া হয়। মানে চিন্তা করে দেখেন আপনি যে জুলাই চেতনা কোথায় নিয়ে গেছে। আমরা সেই জন্য শুরু থেকেই বলেছিলাম যে এটা জুলাই চেতনা ছিল। জুলাই চেতনা আবার কি? আপনি বলেন তাদের কোনো আদর্শ ছিল কিনা? প্রত্যেক রাজনীতিতে, প্রত্যেক রাজনৈতিক তাদের একটা কোনো না কোনো আদর্শ, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা আদর্শ। 5 আগস্ট পর্যন্ত তো আমরা কোনো চেতনার গল্প শুনি নাই। আমাদেরকে তো তখন চেতনার গল্প শুনেছেন? তখনকার চেতনা ছিল মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কে বলছে? তখন মুজিবীয় চেতনা ছিল, এরাই মিছিল করেছে। তখন চেতনা ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। যেই না 5 তারিখ হয়ে গেল, তোমার আমার ঠিকানা হয়ে গেল লাহোর করাচি। যেই না 5ই আগস্ট ঘটে গেল, তোমার আমার ঠিকানা তুরস্ক পাকিস্তান। তুরস্ক পাকিস্তান বদলে গেল। যেই না 5ই আগস্টের ঘটনা ঘটে গেল, তখন ওই যে বৈষম্য, মুক্তিযুদ্ধের মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙলো। যারা বললো যে দলে দলে কি জায়গায় জায়গায় খবর দে, দেশে দেশে খবর দে, রাজাকারদের খবর দে, তারাই সে মুক্তিযুদ্ধের গলায় চেতনা। কে বলেছে চেতনা ছিল? আগে 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার, একেবারেই পরিষ্কার। সুতরাং তাদের মুখোমুখি হইতেই হবে আবার জনগণের। জনগণ কখনো ক্ষমা করবে না। 2টা অপরাধে তাদের হবে। প্রথমত, এরা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, মানুষকে মেরেছে, শিক্ষকদের অসম্মান করেছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, সকল পেশাজীবীর উপর আক্রমণ চালিয়েছে, দল মত নির্বিশেষে সব মানুষের উপর আক্রমণ চালিয়েছে। সেই হিসাব দিতে হবে। পাশাপাশি জাতির সাথে তারা চেতনার নামে প্রতারণা করেছে, এই হিসাবও তাদের দিতে হবে। সেই সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি, বন্দর দিয়েছে, করিডোর দিয়েছে, এগুলোর হিসাব দিতে হবে। অসম চুক্তি করেছে, এগুলোর হিসাব জনগণের কাছে দিতে হবে। জি, আপনার এই জুলাই চেতনা নিয়ে পরে আবার আমরা আলোচনা করবো। আপনি চোখে পড়েছেন নিশ্চয়ই যে একটা মিছিল হয়েছে প্রেস ক্লাবের সামনে, ব্ল্যাক জুলাই, কালো কালো জুলাই। হ্যাঁ, জি, এগুলো তো এখন দিনকে দিন তো মানুষ মুখ খুলতেছে জুলাই নিয়ে। যাই হোক, আমরা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারন্যাশনাল ঠিক না, আন্তর্জাতিক পলিটিক্স। আমাদের দেশের জন্য এখন ভারত আর আমেরিকা এবং চীন 3টা দেশই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তারেক রহমানের সরকার এই 3 দেশকে কিভাবে মেনটেন করবেন, এইটা অনেকেই প্রশ্ন করেন। আপনার কাছে কি মনে হয়, তিনি কি 3 দেশকে একসাথে খুশি রাখতে পারবেন? তিনি তো এখন আবার সৌদি আরব সফর করবেন, দাওয়াত পেয়েছেন। শুরুতে আপনি বলেছেন যে জুলাই দিবসকে তারা কালো দিবস পালন করেছে। মুভমেন্ট মেহেদী সম্ভবত বিকল্প কি, নতুন বিকল্প ধারা, এরকম কিছু তার নাম, নতুন কি ধারা, নতুন ধারা সম্ভবত তার দলের নাম। তারা স্বল্প সংখ্যক তারা মিছিল করেছে। এই যে তারা মিছিলটা করেছে, এটা তো এমনি তো করে নাই। সেই মুভমেন্ট মেহেদীও কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিল, সে মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু আওয়ামী লীগের সমালোচক ছিল। আমার সাথে কথা হয়েছে, বলেছে তারাই এখন মিছিল করতেছে যে জুলাই হচ্ছে কালো দিবস। কেন? কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই জুলাই আসলেই কালো। কারণ হচ্ছে যে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। জুলাই, এই তথাকথিত জুলাই আসলেই কালো দিবস। আমাদের 72 সংবিধান ধ্বংস করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে যে কোট আনকোট জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা সেই তথাকথিত সেই কি যেন হাদিস, সে নিজে বলেছে।
তো আপনি এটা সরাসরি আপনি প্রথমে তো আদর্শগত আপনি বিরোধ করেছেন। পাশাপাশি এই দেশের এই জুলাই চেতনা, তথাকথিত জুলাই চেতনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের রপ্তানি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীতে। তো আপনাকে তো কালো দিবস এটা হবেই, এটা হলো আপনার প্রথম কথার উত্তর, যেটা মুমিন মেহেদী এবং তার দল নিয়ে এটা করেছেন। আর আপনি যেটা বললেন চায়না, আমেরিকা, ভারত, বাংলাদেশে এখন যে কূটনৈতিক অবস্থা, বর্তমান যে সরকার চলতেছে, এদের কোনো কূটনৈতিক তৎপরতাও নেই, কূটনৈতিক তৎপরতা করার মতো যোগ্যতাও তাদের নেই। আমার কাছে কোনো কাউকেই মনে হয় নাই। কারণ আপনি তো একটা জিনিস কি জানেন, অর্জিত যোগ্যতা আর আরোপিত যোগ্যতা আলাদা জিনিস। দাস কখনো কূটনীতিক হয় না। আপনি যত দুর্বলই হন আর যত সবলই হন, দাস কখনো কূটনীতি হয় না, কূটনীতিক হয় না। কূটনীতিক তারাই হবে যারা স্বাধীন। এখন যারা ক্ষমতায় আছে, রুমিন ফারহানার মতে যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, কেউ বলে শিলংয়ের, তারপর পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, বিরোধী দল হইল পাকিস্তানি। তো এই যে যে কথাগুলো মানুষ বলে, এমনি এমনি তো বলে না, এমনি এমনি কথাগুলো আসে নাই। আপনি এটা কিভাবে আপনি এটাকে প্রতিবাদ করবেন? আর কূটনীতির কথা বললেন, চায়নার সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এগুলো হচ্ছে দাস প্রভুর সম্পর্ক। আমেরিকার সাথে তো কূটনৈতিক সম্পর্ক নাই, দাস প্রভুর সম্পর্ক। আর ভারতের প্রতি রয়েছে বিদ্বেষ। তো বিদ্বেষ থাকলেও তো আপনি তারপর আবার বাংলাদেশ শত্রু রাষ্ট্রের সাথেও মানুষ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, সেইভাবে ডিল করে। বাংলাদেশ আমাকে বলেন তো কে এখন একজন কূটনীতিবিদ? একজন। আমাদের বাংলাদেশের একজন সরকারের উপদেষ্টা রয়েছে, তার নাম জায়েদ। যে জায়েদের দিল্লিতে এয়ারপোর্টে বলছে, তো দেখেই মনে হয় নেশাখোর। তো এগুলো দিয়ে আপনার দেশ চালাবেন? আমাদের ডিপ্লোমেসি, আমরা তো কোনো ডিপ্লোমেসি দেখেই না আমরা, তাহলে তো দেশের এই অবস্থা হতো না। এই দেশে যদি ডিপ্লোমেটরা সঠিকভাবে কাজ করতো বা যোগ্য লোকদের সেখানে নিয়োগ দিত, তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ আসতো, বাংলাদেশে স্থিতিশীল হতো, বাংলাদেশে বিদেশিরা আসতো। কই, আপনার প্রভু রাষ্ট্র ছাড়া কেউ তো নাই, কেউ কথা বলে না। এবং প্রভু রাষ্ট্র বেশি দিন থাকবে না। কারণ কি? কারণ যখন তাদের বাণিজ্য না হবে, আর যে যাই বলো, জনপ্রিয়তায় যদি আপনি শূন্য হয়ে যান, আপনাকে কেউ জায়গা দিবে না। এই বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, তাদের জনপ্রিয়তা প্রতিদিন তাদের জনপ্রিয়তার পতনের যে গভীরতা, সেটা বেড়ে চলছে প্রতিদিন। তারেক রহমানের আসার সময় তার দলের মধ্যে যে আমি তার দলের কথা বলছি, জনগণের কাছে তাদের কোনো জনপ্রিয়তা নাই। কারণ এই দলটা যদি জনপ্রিয় হতো, এদের যদি ন্যূনতম মুরত থাকতো নিজেদের মাজার শক্তিতে চলার বলার, তাহলে তো সেনাবাহিনী বটে থাকতো না। পৃথিবীতে কোন দেশ আছে যে নির্বাচন হওয়ার পরে 4 মাস যাওয়ার পরেও, এতদিন তো সেনাবাহিনী ছিলই, ইন্টারিম গভর্নমেন্ট কোনোদিন সেনাবাহিনীতে চলে? ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবার সমর্থন থাকে, তারা তো ভয় কিসের? তার মানে ওই সরকারটাও যে জনগণের সরকার ছিল না এবং ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, তার প্রমাণ সেনাবাহিনী। এবং এই সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে আসলেও তারা যে জনগণের সরকার নয়, এবং তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। আমি শেখ ফরিদ যদি কোনোদিন ক্ষমতায় যায়, আমি তো একদিন সেনাবাহিনী থাকতে দেবো না। আমার সরকার চায় থাকুক, চায় না থাকুক। কারণ কোন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী খুঁটিতে দাঁড় করায় রাখবে, এটা তো তাদের জন্য লজ্জার। অবশ্য কার কাছে বলা যায়, তো লজ্জাই নাই। দেখান, তো মিথ্যা কথা। জনগণের সাথে ধোকা, নিজের সাথে ধোকা, জাতির সাথে ধোকা, পৃথিবীর সাথে ধোকা। তো এই ধোকাবাজ কতদিন ক্ষমতায় থাকবে? ধোকাবাজ দিয়ে করে আপনি শোনেন, ছলে বলে কৌশলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, বলেও থাকতে পারবেন, কৌশল থাকতে পারবেন। শুধু ছলে কি থাকতে পারবেন? এরা তো ছল, শুধু ছল করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটা নাই। বরং এই 4 মাসে বিএনপি, আমি বলছি না সারা বাংলাদেশে, আমি আপনাকে লিখিত দিতে পারি, আপনি নিজেও বা এখানে যারা দর্শক আছেন, 4টি জেলা, আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো 4টি জেলা আপনি গবেষণা করেন, মাত্র 7 দিন আপনি খোঁজ নেন, খবর নেন যে বিএনপি 2024-এর এই 12ই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসার পরে তাদের জনপ্রিয়তা কতটুকু নেমেছে আপনি দেখেন তো। আগামী আর 4 মাসে এই সরকার তো কোনো জনপ্রিয়তাই থাকবে না। শেখ হাসিনা যদি ঘোষণাও না দিত, 27 সালে এই সরকার পড়ে যেত। শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বর আসতেছেন। এই ঘোষণা না দিলেও 27 সালে এই সরকার পড়ে যেত। আমি নিজেই সবার আগে বলেছিলাম যে না, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে। পরে দেখলাম না, 28 পর্যন্ত টিকবে না, এখন থেকে 27ও টিকবে না। কারণ এটা কেন বলেছে? কারণ তাদের যে জনপ্রিয়তা, তাদের যে আকাঙ্ক্ষা, আপনি বলেন তো তারা কি জনগণের সামনে তারা কি এনেছে? তারা কি বলতে সাহস পেয়েছে আমরা দেশের জন্য এটা করতেছে? এই কথা বলার তাদের সাহস তাদের নাই। মিথ্যা আশ্বাসও দিতে পারে নাই। মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, তাদের স্বপ্ন দেখাতে পারে না। কি বলেছে বলেন? 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বেড়েছে, এই 4 মাসে 4 ইঞ্চি 4 জনের চাকরি হয়েছে নতুন।
হ্যাঁ হয়েছে, কিছু সরকারি চাকরি তারা জোর করে নিজেদের লোক ঢুকিয়েছে, ওটা আলাদা বিষয়। আপনি দেখেন এই চার মাসে তারা 4 টাকা বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে। ভাই 4 মাসে 4টা তো দূরে খারাপ, একটা ফ্যাক্টরি বন্ধ ঠেকাইতে পারছে, নতুন ফ্যাক্টরি করবে তো দূরে কথা, তারা বন্ধই ঠেকাইতে পারতেছে না। তো এই সরকারের কি অবস্থা হবে, জনগণ কেন তাদের প্রতি আস্থা রাখবে আপনি আমাকে বলেন? এটা কি হয় এইভাবে দেশ চলে? আপনি গণতান্ত্রিক হবেন না, অর্থনৈতিক উন্নয়ন দেবেন না, একটা কিছু তো করতে হবে আপনাকে, আপনি কোনোটাই করবেন না, এটা তো হয় না। জনগণ তাদের যে জনগণ তারাই তো মানবে না। আমি বলেছি যেদিন জননেত্রী শেখ হাসিনা আসবেন, যে জনস্রোত থাকবে তার 25% থাকবে তো বিএনপি জামাতের লোক, তারা খুশি। শেখ হাসিনা আসতেছে এই খবরে আওয়ামী লীগের চাইতে, আমি সরি এই কথাটা বলা যায়, আওয়ামী লীগের নেতারা একটু ভয় আছে, আক্রমণ হবে, হেন হবে তেন হবে, মুখোমুখি হইতে আন্দোলন করতে হবে, কিছু কিছু ভয়, সবাই না, কিন্তু উদ্গ্রীব, জান দেওয়ার জন্য রেডি। কিন্তু যারা জামাত বিএনপি করে তাদের 25% রেডি কখন থেকে হাসিনা আসে। কারণ চাউল আলার দোকানে চাউল বেচা নাই, মাছ আলার দোকানে মাছের বাজারে মাছ বেচা কমে গেছে, আপনার মাংসের দোকানগুলো কসাইদের জিজ্ঞেস করেন বেচা কমে গেছে, ফ্যাক্টরির মালিককে কর্মচারীদের জিজ্ঞেস করেন তারা ভয়ে আছে, ফ্যাক্টরির মালিককে জিজ্ঞেস করেন সে আরো ভয়ে আছে, কে ভালো আছে? মোল্লাদের দাওয়াত কমে গেছে, মোল্লাদের ব্যবসা ওয়াজের ব্যবসা কমে গেছে। সিনেমা তো আগে থেকেই না, বোম্মার এটা ক্লিয়ার করে দিচ্ছেন না, সিনেমা তো গায়েব, নাটক গায়েব, শিল্পকলা গায়েব। আচ্ছা বাদ দেন, মৌলবীরাই করে খাক, মৌলবীদের ব্যবসা তো ভাটা, এখন মৌলবীদের ব্যবসাতেও ভাটা, কারণ পয়সা নাই, পয়সা না থাকলে আপনি কি করে খাবেন? তো এই কারণে তাদের যে জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা তো আসবেই এবং তাকে ঠেকায় রাখতে পারবে না কেউ, না কারো পক্ষে সম্ভব না। আসলে ফরিদ ভাই, আমাদের আমাদের এই দেশের মানুষের দুর্ভাগ্য, একটা স্থিতিশীল সরকার সেই 90-এর দশকের পর থেকে, তো 80-এর দশকের পর থেকে আর সেই সুযোগে উঠছিল। আমি এই দুজন দর্শকের দুটো কমেন্ট নিতে চাই ফরিদ ভাই। একজন কমেন্ট করেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল একদম, আর আরেকজন কমেন্ট করেছেন শেখ হাসিনা যদি না আসেন ডিসেম্বরে তাহলে তার দলের লোকজনের মনোবল ভেঙে যাবে। আপনার কি মনে হয়? আমি তাদের দুই কথার সাথে অবশ্যই দর্শকরা, আমি দর্শকদের খুব সম্মান করি, তাদের মতের সাথে দ্বিমত হইতে পারে, আমার সমস্যা নেই, মত প্রকাশের স্বাধীনতা আছে। যে দুইজন দর্শক কমেন্ট করেছে আমি মনে করি দুইজন দর্শক সঠিক বলেছেন, সত্যি বলেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল। আবার যেটা দ্বিতীয় প্রশ্ন করলেন এটাও সত্য, ওইটা আরেকবার বলেন দ্বিতীয় প্রশ্নটা, এটাও সত্য। যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে না আসেন তাহলে তার দল মনোবল ভেঙে পড়বে। হ্যাঁ, এটা মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরাটা দেরি হবে অনেক এবং খুব কঠিন হবে। আওয়ামী লীগ আসবে, এখন হয়তো ডিসেম্বর হয়তো 1 হারি 2 হারি দিলে মাটিটা ভিজে যাবে, কিন্তু ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন তাহলে সেটা 10 হারি দিয়ে ভেজাইতে হবে, কষ্ট হবে, কিন্তু আসবেই, আসবেনই তিনি। আর আমার ধারণায় অবশ্যই দর্শক দুজনে খুবই চমৎকার মন্তব্য এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, যারা পলিসি মেকার, এই দুইটা মন্তব্য আপনারা ভাববেন। এই দুইটা মন্তব্য, অল ক্রিটিক্স আর নট এনিমি, সকল সমালোচক সত্য না। যে দর্শক, আমি জানি না তারা কোন সেন্স থেকে বলেছেন, কিন্তু তারা কিন্তু সত্য বলেছেন, এটা অপ্রিয় হলেও সত্য। আবার একটা কথা বলি, আমি একটু যোগ করি তৃতীয়, সেটা জনগণের একটু শিক্ষা পাওয়া দরকার ছিল, যে কে আসলে কেমন লাগে, ঠিক আছে, যে কোন স্বামীর ভাত খাইতে কেমন লাগে, একটু জনগণেরও বোঝা উচিত ছিল। জনগণ এখন বুঝতে পেরেছে, শুধু আওয়ামী লীগ বুঝবে না, জনগণও বুঝতে পেরেছে তারা কি করেছিল। তারা চেয়েছিল যে এদের সরাই দিলে আরো ভালো থাকবে, কিন্তু দেখেছে না, আরো ভালো না, উল্টা হয়েছে, যে তারা শুধু খারাপ না, শুধু খারাপও যদি থাকতো একখান কথা ছিল, চরম পরিস্থিতির মুখোমুখি। তার জন্য আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগকে যদি, আওয়ামী লীগের শিক্ষা উচিত ছিল, আমি বলি জনগণেরও শিক্ষা উচিত ছিল। আর যেটা বলেছেন ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন, এটা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাবে, এটা সাধারণ মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নাই। আমি আপনার সাথে একমত এবং আপনার মতের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলিসি মেকার, তাদের এই দুই মতকে খুব গভীরভাবে নেওয়া উচিত।